Dear learners, welcome you all to the live class this morning with me, Faisal Ahmed. So today we are going to discuss about the biography of Thomas Hardy, an introduction to taste of the D'Urbervilles or D'Urbervilles. We can pronounce both. And along with that, we also conclude Silas Marner. Okay, if you have any question about Silas Marner, then I can answer about that. Okay, today. So I think you will going to learn a new text, and some of you I heard that already read the text, Test of the D'Urbervilles. Okay, so this text is very popular and famous and very nice, written by Thomas Hardy, Test of the D'Urbervilles. Okay. So thank you for joining with me this morning. স্যার আমি আপনাকে অনেক স্লো শুনতেছি, এটা কি আমার এখানে প্রবলেম? মানে শুনতেছি না অলমোস্ট। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মাইক্রোফোনটা একটু দূরে ছিল, যার কারণে হয়তো বা শুনতে অসুবিধা হচ্ছিল। ওকে স্যার। স্যার ক্লাস কি কেবলই শুরু হলো নাকি মিস করে ফেলছে অনেক কিছু? কেবলই শুরু হয়েছে। আমার এখানে ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, যার কারণে আমি ও আচ্ছা আচ্ছা। কাজটা শুরু করতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। ওকে, ও আচ্ছা, না আমিও ঘুমিয়েছিলাম, মাত্রই উঠলাম। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে থ্যাংক ইউ। আমি অপেক্ষা ছিলাম কখন ইলেকট্রিসিটি আসবে, তো যাই হোক অবশেষে আসলো বিলম্ব করে। তো রাইট, ঠিক আছে, আমরা আচ্ছা সাইলাস মার্নার নিয়ে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে আমাকে তোমরা আস্ক করতে পারো। সাইলাস মার্নার। না স্যার আমার কোনো কোয়েশ্চেন নেই। অন্যান্য স্ট্যান্ডের মধ্যে থাকলে বলো, আমি সেটা নিয়ে একটু ডিসকাস করি, তারপর আমরা নতুন টেক্সট। আর আমি আজকে বেশি কথা বলতেও চাচ্ছি না, যেহেতু আমার গলা একটু প্রবলেম। ওকে, সো কারো কোনো কোয়েরি নাই না? সাইরাস মার্নার। নো স্যার। আচ্ছা, আমি কিছু কোশ্চেন করি তোমাদেরকে। হ্যাঁ, সাইলাস মার্নারের সমাপ্তিটা কি হ্যাপিলি হয়েছিল নাকি স্যাডলি হয়েছিল, এবং কিভাবে সমাপ্ত হয়েছিল? যে কোনো একজন অ্যান্সার করো। সাইলাস মার্নারের সমাপ্তিটা হ্যাপিলি হয়েছে স্যার, আমি মনে করি। কারণ এখানে হচ্ছে যে গডফ্রে জানতে পারলো যে ইপি হচ্ছে তারই মেয়ে, এবং সাইলাস মার্নারও হচ্ছে যে ইপি কে অ্যারনের সাথে একটা মানে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারলো, যেটা আছে যে ওনাদের সবার জন্যই একটা সুসংবাদ ছিল। আর এইভাবেই সাইলাস মার্নারের সমাপ্তিটা হয়েছে যে ইপির বিয়ের মাধ্যমেই। তো এদিক দিয়ে বলা যায় যে এটা অনেকটা হ্যাপিলি সমাপ্তি ঘটছে। আর আর কেউ কিছু বলতে চাও সাইলাস মার্নার? আচ্ছা, সাইলাস মার্নার যে তার এক্সকিউজ মি গোল্ড হারিয়েছিল, হ্যাঁ, একটা গোল্ড যে চুরি হয়েছিল, কে চুরি করেছিল বলো তো? স্যার এটা চুরি করেছিল হচ্ছে ডান্স্ট অ্যান্ড ক্যাশ। এক্স্যাক্টলি, ভেরি গুড। তারপর সে যে হারিয়েছিল, এরপর সে স্বর্ণের পরিবর্তে যে জিনিসটা পেয়েছিল, তার মাধ্যমে মনে হয়েছিল যেন তার হারিয়ে যাওয়া গোল্ড বা প্রপার্টি বা ওয়েলথ সে ফিরে পেয়েছে।
তো আসলে কি খুঁজে পাওয়ার দ্বারা বা কি পাওয়ার দ্বারা সে আসলে এটা মনে করেছিল, কাকে পাওয়ার? স্যার ইপি কে খুঁজে পেয়েছিল, একটা গার্ল, একটা ছোট বাচ্চা, যার নাম কিনা ইপি। ইপি হচ্ছে সাইলাসই লিখেছিল তার তাকে নামটা, একটা যখন মেয়েকে খুঁজে পেয়েছিল। শিক্ষা চুরির দায়ে, হ্যাঁ, চার্চ থেকে তাকে বহিষ্কার করা হয় এবং তার গ্রাম থেকে তাকে বিতাড়িত করা হয়, তো সে লজ্জায় ঘৃণা ওখান থেকে র্যাভেলোতে চলে যায়, তাই না? তো র্যাভেলো হ্যাঁ স্যার। সে একা একা নিজের মতো করে চলতে থাকে, সোসাইটি থেকে আলাদা হয়ে অনেকটা এক ঘরে হয়ে থাকতে থাকতো। তো সোসাইটি থেকে সে যে ডিটাচড হয়ে যায় এবং এই ডিটাচনেসটা আস্তে আস্তে সে কেটে যায় এবং তার মনের মধ্যে যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এবং সে হঠাৎ করে যে একটা, হ্যাঁ, ক্যাটালেপসিতে ভুগতো। ক্যাটালেপসি হচ্ছে তোমার হঠাৎ করে মূর্ছা যাওয়া, মানে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাওয়া এবং শরীরের মধ্যে কাঁপুনি আসা, ওকে, অতীতের কিছু স্মৃতি আসা, এই ধরনের বিষয় সাময়িকভাবে যখন কোনো পেশেন্টের মধ্যে হয় এবং যখন কি কোনো শোকে এই ধরনের স্টাক হয়ে যায়, এই ধরনের সিচুয়েশনকে বলা হয় ক্যাটালেপসি, ওকে, মেডিকেল সায়েন্সের ভাষা। সো এই যে তার যে একটা ডিজিজ, সো এটা আস্তে আস্তে কাটতে থাকে বা দূর হতে থাকে, হ্যাঁ, যখন সে লেভেলতে সোসাইটির সাথে মিশতে থাকে। এটা কখন হয়, কখন তার এই স্যার এটা হচ্ছে ডানস্টন ক্যাশ যখন হচ্ছে তার গোল্ড গুলো চুরি করে নিয়ে যায়, এবং তারপরে সে যখন তার সঠিক বিচার পাওয়ার জন্য স্যার ওই আম, কিছু লোকজনের সাথে সে বলেছিল, মানে যে এটাকে স্যার একটা কোন জায়গায় যেন সে গিয়েছিল, এই যে ক্যাশ পরিবারের একটা, হুম, হুম, হুম। মনে করতে পারছি না স্যার ওই হাউসটার নাম, যে ওইখানে গিয়ে সে যে প্রথম বললো যে মিস্টার মেসি, এরকম আরো অনেকজন ছিল, তাদের কাছে বললো। আর তারপর থেকে এলাকায় জানাজানি হলো যে ওনার অর্থগুলো চুরি হয়ে গেছে। আর এরপর থেকে লোকেরা আস্তে আস্তে তার সাথে একটু মিশতে থাকে বা তার সহানুভূতি জানানোর জন্য তার বাড়িতে যায় মাঝে সাঝে। আর এরপরে আরো বেশি হয় যখন সে হচ্ছে ইপিক কে পায় এবং নিজের কাছে দত্তক নিয়ে ইপির হচ্ছে যে যত্ন করার প্রবণতাটা মানুষের কাছে বলে যে ভালো, মানে তখন মানুষ বুঝতে পারে যে না, এই লোকটা আহ আমরা যতটাই মনে করছি, যেরকম মনে করছি আসলে সেরকম নয়, অনেকটা সাদাসিধা বা বাচ্চাদেরকে সে ভালোবাসতে পারে। হুম, হুম। এরপর থেকে আসলে লোকেদের সাথে সে মিশতে শুরু করে। পাওয়ার পরে হচ্ছে সে আস্তে আস্তে গ্রামের মানুষের সাথে মিশতে থাকে, তাই না? হ্যাঁ স্বাভাবিক স্যার। সোশ্যালাইজিং করতে থাকে এবং তার লাইফের যে হারানো বছরগুলো, যে দুঃখ কষ্টগুলো, এগুলো আস্তে আস্তে দূর হতে থাকে এবং অবশেষে ইপি যখন অ্যাডাল্ট হয়, প্রাপ্তবয়স্ক 18 বছর উত্তীর্ণ হয়, তখন ইপির বাবা যখন তাকে নিতে চায়, তাই না? ইপির বাবার নাম কি বলতো দেখি একজন? স্যার গডফ্রে। গডফ্রে কাজ, হ্যাঁ, ভেরি গুড। পপি তো ভালোই পড়াশোনা করেছে, অন্যান্য কেউই তো দেখি কিছু বলছে না, ওকে। তো যাই হোক, সো গডফ্রে কাজ যখন তাকে ক্লেম করে নিজের সন্তান বলে, ঠিক আছে, আহ, তো তখন কি ইপি তার কাছে ফিরে যায়, তার আসল বাবার কাছে, সাইলাস না মার্নার। স্যার এখানে, না, সে যেতে যেতে রাজি হয় না, সে সাইলাস মার্নারের কাছেই থাকে স্যার। ওকে, কারণ সাইলাস মার্নারই তাকে ব্রট আপ করেছে, তাই না? তাকে হ্যাঁ। লালন পালন করে গড়ে তুলেছে, এই জন্য তার মাঝে সে সুখ আনন্দ সবকিছু খুঁজে পেয়েছে, যদিও সে পোর, তাই না? যদিও হ্যাঁ স্যার। গডফ্রে কাজ তার খরচ সবকিছু দিয়ে দিত, এক্সপেন্স দিয়ে দিত, তারপরেও কিন্তু ওরা নিঃসন্তান ছিল, তাই না? গডফ্রে কাজ এবং হ্যাঁ স্যার। আহ, তার ন্যান্সি ল্যামিটার। ল্যান্সি ল্যামিটো, ভেরি গুড। সো এই যে বিষয়গুলো, তার মানে এই উপন্যাস থেকে আমরা কি জিনিসগুলো শিখতে পারি বলো তো, যে কোনো একজন, এই সাইলাস মার্নার উপন্যাস থেকে আসলে কি শেখার মতো আছে? এই যে তার আপন বন্ধু তার সাথে বিট্রে করলো, যার কারণে দেশে চুরির দায়ে দোষী সাব্যস্ত হলো, তাই না? হ্যাঁ স্যার। তার মানে কাউকে আসলে বিলিভ করতে নেই। অবশ্যই তোমার তুমি সবার সাথেই কাজকর্ম করবে, কিন্তু অবশ্যই তোমার নিজের অবস্থানকে ঠিক রাখবে। হয়তো সে যদি অ্যালার্ট থাকতো, হ্যাঁ, মানে অ্যালার্ট থাকবে, আমি যেটা মিন করতে চাচ্ছি, অ্যালার্ট, সাইলাস মানে যদি অ্যালার্ট থাকতো তাহলে হয়তো তার লাইফে এমন হতো না, ঠিক আছে, ভিন্ন রকম হতো। হ্যাঁ যাই স্যার। হোক, হয়তো ভাগ্যের পরিহাস, এখানে ভাগ্যের কিছু ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে।
তো এই ধরনের সিচুয়েশন কিন্তু আমাদের সোসাইটিতে অনেকেরই হয়। তারপরে রিচ অ্যান্ড পোর এর যে একটা ডিসক্রিমিনেশন, এবং এই যে এখানে গডফ্রে কাজ যে ইপির মাদারকে বিয়ে করলো, তার নামটা জানি কি ছিল? স্যার মলি, হ্যাঁ, মলি ফারেন। হ্যাঁ মল্লি। সো মল্লিকে যে বিয়ে করেছিল এবং সে যে লোয়ার ক্লাসের ছিল, তাই না, এই জন্য তাকে কিন্তু সে অ্যাকসেপ্ট করতে পারেনি, বা তার ফ্যামিলিতে সেভাবে তাকে রিকগনাইজ করতে পারেনি ওয়াইফ হিসেবে। তো এই ধরনের সিচুয়েশন গুলো এড়ানোর জন্য আসলে আমাদের সোসাইটি থেকে এইদার ক্লাস ডিসক্রিমিনেশনটা দূর করতে হবে, অথবা আমরা এই ধরনের রিলেশনশিপ গুলো অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? অ্যাভয়েড করব। হ্যাঁ, হ্যাঁ। ইয়েস স্যার। তাহলে হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত বা আনওয়ান্টেড সিচুয়েশন গুলো অ্যারাইজ করবে না। ঠিক আছে? সো আবার ক্লাস ডিসক্রিমিনেশন যদি না থাকে তাহলে হয়তো ঠিক আছে, ইটস অলরাইট। ঠিক আছে? তারপরেও দেখা যায় যে হ্যাঁ, ভাগ্যেরও কিছু ব্যাপার আছে, বা তার সাথে অ্যাড হয়ে মানুষের যে অ্যাক্টিভিটিস বা তার কর্মকাণ্ড, তার কর্মকাণ্ডেরও কিছু কনসিকুয়েন্স আছে। সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের মানুষের জীবনে নানা ঘটনা ঘটে যায়। আর এত ঘটনা ঘটে বলে আসলে লাইফ গুলো কালারফুল, বা আমরা ওগুলো নিয়ে আলোচনা করি, সেটাও একটা বিষয়। হ্যাঁ, সো এটা নেগেটিভ দিকও আছে, আবার পজিটিভ দিক, দুটো দিকই আছে। ঠিক আছে? তারপর আমরা আরেকটা বিষয় জানতে পারলাম যে অ্যারিস্টটল বা সক্রেটিস যে ফিলোসফি গুলো দিয়েছে, যে মানুষ আসলে একা বাস করতে পারে না, তাই না? তাকে বেঁচে থাকতে হলে হ্যাঁ স্যার। শুধু তার বাসস্থান, খাওয়া, অ্যাকোমোডেশন হলেই হবে না, তার সাইকোলজিক্যাল রিফ্রেশমেন্টের দরকার আছে, তাই না? হার্ট বলে একটা কথা আছে, বডি অ্যান্ড হার্ট দুটোর কম্বিনেশনে যখন হেলদি ওয়ে সে লিভ করবে সোসাইটির সাথে মিশে, তখনই সে কিন্তু ভালো লাইফ লিভ করবে বা বাঁচতে পারবে। আদারওয়াইজ সে কিন্তু বাঁচতে পারবে না, নানা ধরনের রোগে সে আক্রান্ত হবে, ঠিক যেমনটি সাইরাস মার্নারের ক্ষেত্রে হয়েছিল। ওকে, তার মানে হচ্ছে যে মানুষ আসলে একা বাস করতে পারে না। ওকে, মানুষকে আসলে সোসাইটি নিয়েই বসবাস করতে হয়, কাউকে না কাউকে অবলম্বন করেই। সাইরাস মাইনার তো পরবর্তী লাইফটা সুখে কাটিয়েছিল কাকে অবলম্বন করে? স্যার এই যে ইপি কে অবলম্বন করেই ছিল। এক্স্যাক্টলি। সেইভাবেই প্রত্যেককে কাউকে না কাউকে অবলম্বন করে কিন্তু বাঁচতে হয়। আলটিমেটলি ইপির দ্বারা তার কি তৈরি হয়েছিল? একটা ফ্যামিলি তৈরি হয়েছিল, তাই না? আসলে ফ্যামিলি হ্যাঁ স্যার। ইম্পর্টেন্ট মানুষের জীবনে। ফ্যামিলি ছাড়া আসলে মানুষ অনেকটা যাযাবর, কিংবা অনেকটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই ধরনের সিচুয়েশনে এসে পড়ে যায়। সো ফ্যামিলি খুবই ইম্পর্টেন্ট যে কোনো সিচুয়েশনে, তাকে বাঁচিয়ে রাখার জন্য, তাকে সার্ভাইভ করানোর জন্য, বা তার ভালো থাকার জন্য। হুম, সবকিছু মিলিয়ে। সো ফ্যামিলিতে আমাদের হ্যাপিনেস ক্রিয়েট করতে হবে, ফ্যামিলি, সুন্দর ফ্যামিলি তৈরি করতে হবে। তো এবং ফ্যামিলি শুধু ফ্যামিলি না, তার সাথে সোসাইটিও মেনটেন করতে হবে, সোসাইটির মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ওকে, এবং আহ, যে সাইরাস মানের যে ফ্রেন্ড, যে তার সাথে বিট্রে করেছে, তার নামটা আমি ঠিক মনে করতে পারছি না। ওকে, অনেক ক্যারেক্টারের নাম তো পড়ি প্রায় বিভিন্ন উপন্যাসে, ভুলেই যাই। বলো তো ওই ক্যারেক্টার নামটা কি, সাইরাসের যে ফ্রেন্ড যে তার সাথে বিট্রে করেছিল? স্যার তো এই মুহূর্তে আমারও তো মনে নেই ওনার নামটা। অলরাইট, ওকে, আমরা আবার পরে দেখে নিব টেক্সট থেকে। সো ওই ধরনের ফ্রেন্ডদের থেকে আমাদের অ্যালার্ট থাকতে স্যার হবে। এই যে উইলিয়াম ডেন, উইলিয়াম ডেন মনে পড়ছে এখন। উইলিয়াম ডেন, উইলিয়াম ডেন মেবি। উইলিয়ামটা আমার মনে আসছিল, ডেনটা মনে আসছিল না। তো যাই হোক, তো এই যে উইলিয়াম ডেন আম, এর মতো ফ্রেন্ডদের ব্যাপারে আমাদের অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে। বন্ধু আমাদের জন্য অনেক কিছু। হ্যাঁ, যেমন এপিজে আবুল কালাম বলেছে, একজন বন্ধু মানে হচ্ছে আহ একটা বই আপনার তোমাকে অনেক কিছু দিতে পারে, আর একজন বন্ধু তোমাকে একটা লাইব্রেরি দিতে পারে। ওকে, একজন বন্ধু মানে পুরো একটা লাইব্রেরি, মানে একটা বিশাল জ্ঞানের ভান্ডার, বা অনেক কিছু, সব দিকেই হেল্প। সো বন্ধু মানে অনেক কিছু। সো বন্ধুর আসলে কোনো বিকল্প হয় না, সোজা কথা যেটা, ফ্রেন্ড, সত্যিকারের বন্ধু। সত্যিকারের বন্ধু তোমাকে বাছাই করে নিতে হবে তোমার ইডিওলজির সাথে, তোমার মোরাল এন্ড এথিক্সের সাথে ওকে ম্যাচ করে কিনা, ওই ধরনের মানুষই তোমার প্রকৃত বন্ধু হতে পারে। তোমার মোরাল এথিক্সের সাথে যদি না মিলে, তাহলে সে বাহ্যিক দৃষ্টিতে ভালো বন্ধু মনে হলেও সে আসলে তোমার ভালো বন্ধু না। ওকে, সো উইলিয়াম জেনের মতো বন্ধু অবশ্যই আমাদের থাকতেই পারে, কিন্তু অবশ্যই তাদের ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ওকে, ভালো খারাপ বন্ধু থাকতেই পারে।
আর অবশ্যই ভালো বন্ধুদেরকে অবশ্যই সম্মান করতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদের বিপদ আপদে এগিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং উইলিয়াম ডেনের মতো বন্ধুর ক্ষতি করা যাবে না, ঠিক আছে? সো যেটা সে করেছে, ওকে, সে যেহেতু মানে যদিও সাময়িকভাবে গেইনার হয়েছে, কিন্তু এই যে আমরা যে লিডার যারা তাকে জানলাম, আমাদের দৃষ্টিতে সে খুবই বাজে মানুষ, তাই না? ইভিল ক্যারেক্টার, ওকে, বা এক ধরনের ভিলেন। এখানে আমরা দুইটা ভিলেন পেয়েছি, একটা হচ্ছে উইলিয়াম ডেন, আরেকটা কে বলতো? এই উপন্যাসে দুইটা ভিলেন, ডানস্টন কাজ, তাই না? ওকে, ডানস্টন কাজ। আর হচ্ছে যদি ডানস্টন কাজ প্রায়শই গডফ্রে কাজকে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা নিত, তাই না? যে তার এবং মল্লির যে গোপন সিক্রেট ম্যারেজ ওয়েডিং, সেটা সম্পর্কে বাবাকে বলে দিবে, হ্যাঁ, তাকে সম্পত্তি থেকে বিচ্যুত করবে, ত্যায্যপুত্র করবে, এই ধরনের ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিত, যদিও তার আপন ভাই, ওকে। তার মানে আমরা এখানে জানতে পারলাম যে আপন ভাইও অনেক সময় কি ভাইয়ের জন্য ক্ষতিকর, যদি সে মোরাল এন্ড ইথিক্স তার মধ্যে না থাকে, ঠিক আছে? ওকে, সো আমাদের সোসাইটিতে এই ধরনের ক্যারেক্টার বাস্তব জীবনে আছে বলে উপন্যাসের স্থান বা জায়গা পেয়েছে। সো যাই হোক, আমরা এখানেই সাইলাস মার্নারের সমাপ্তি ঘোষণা করছি। আমরা নেক্সট যে উপন্যাস থমাস হারি দ্য রিভাইলস বা ডিআর রিভাইল, ওকে, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। সো লেটস বিগিন দ্য নেক্সট or the new text, Chase of the Dardanelles by Thomas Hardy. Okay, so Thomas Hardy একজন গ্রেট রাইটার, আমরা অনেকেই তার সম্পর্কে জানি। সো এটার উপর ছবি নির্মিত হয়েছে, তোমরা চাইলে ইউটিউবে দেখতে পারো, অসাধারণ এই উপন্যাসটা। ওকে, আশা করি পড়লে, টেক্সটটা পড়লেও তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা পরবর্তী লাইফে অনেক ব্যস্ত হয়ে যাবে, নানান পেশা নিয়ে, নানান কর্ম নিয়ে। সো এখন যদি তোমরা এডুকেশনাল পারপাসে টেক্সটটা পড়ে নাও, তাহলে আমার মনে হয় খুবই ভালো, বা তোমরা এন্টারটেইন হবে, তোমাদের এটা আরো কাজে দিবে, হ্যাঁ। তো থমাস হার্ডি born in 1814 and died in 1928, উনি ভিক্টোরিয়ান ইরার একজন প্রমিনেন্ট নোভেলিস্ট, ওকে, থমাস হার্ডি, ঠিক আছে? ওনার আরো অনেক উপন্যাস রয়েছে, তার মধ্যে এই টেস অফ দ্য ডারবারভিলস খুবই ফেমাস, ঠিক আছে? একটা উপন্যাস হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, ওকে, ওটা খুবই ফেমাস একটা নোবেল। তো তার লেখনীর যতগুলো নোবেল আছে তার মধ্যে বেস্ট হচ্ছে আমি মনে করি টেস অফ দ্য ডারবারভিলস। হ্যাঁ, এখানে হিরো বা হিরোইন বলতে একজন নারী, ঠিক আছে? টেস, অর্থাৎ যার নামে উপন্যাসের নামকরণ হয়েছে, টেস ডার্বিফিল্ড। তার ফ্যামিলির নাম হচ্ছে ডার্বিফিল্ড, যদিও তার বাবাকে আরেকজন কৃষক বা ফার্মার, তার বাবা যেহেতু ফার্মিং করে। তো আরেকজন লোক বলেছিল তোমাদের ফ্যামিলির সাথে হয়তো ডার্বিফিল্ডস হচ্ছে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির সারনেম, ওকে, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির সারনেম। তো সেই ডার্বাভিলস ফ্যামিলির সাথে হয়তো বা টেসদের ফ্যামিলির একটা যোগ সাদৃশ্য থাকতে পারে, এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছিল। তো তখনই আর টেস্টটা ছিল খুবই গরিব ফ্যামিলির, ওকে, পিসেন্ট ক্লাস গরিব ফ্যামিলি, দিন আনা দিন খাওয়ার মতোই, ফার্মার আর কি, ঠিক আছে? তো তাদের জীবন খুবই কষ্টে চলছিল। আচ্ছা, আমরা ওই বর্ণনা পরে যে আমরা থমাস হার্ডি সম্পর্কে একটু জেনে নেই। উনি ইংল্যান্ডের অধিবাসী, ওকে, ডরচেস্টারে ওনার জন্ম হয়েছে। উনি 87 বছর বয়সে মারা গেছেন। তার কবর ছিল স্টেন্সফোর্ড প্যারিশ চার্চে, পয়েটস কর্নার নামে একটা জায়গা, ওয়েস্টমিনিস্টার অ্যাবে বলা হয় এটাকে। অকুপেশন হচ্ছে নোবেলিস্ট, পয়েট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। আলমা ম্যাটার বা যে প্রতিষ্ঠান থেকে উনি শিক্ষা গ্রহণ করেছিলেন হচ্ছে কিংস কলেজ লন্ডন। লিটারারি মুভমেন্ট হচ্ছে ন্যাচারালিজম, ভিক্টোরিয়ান লিটারেচার। নোটেবল ওয়ার্কস হচ্ছে টেস অফ দ্য ডারবারভিলস, যেটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি বা আমরা পড়বো এই উইকে।
এই উইকে না, মানে উইক 8-এ, অর্থাৎ আগামীকাল থেকে। ওকে, তারপর হচ্ছে এছাড়া আরো যার উল্লেখিত উপন্যাস হচ্ছে ফার ফ্রম দ্য মেডলিং ক্রাউড, কালেক্টেড পোয়েমস, জুডভস্কির এবং দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। ওনার স্পাউস হচ্ছে ইমা লেভিনিয়া গিফোর্ড। হ্যাঁ, তোমরা আমার সাথে আছো তো না? হ্যালো। Yes, sir. ওকে ওকে। জি স্যার, জি স্যার, Yes, sir. জি স্যার আছে। সাল হচ্ছে 1874 to 1912 এবং তার দ্বিতীয় স্ত্রী হচ্ছে ফ্লোরেন্স ডাগডেল, 1914 to 28। হ্যাঁ, তো লাইফ অ্যান্ড ওয়ার্কস অলরেডি আমি কিছু অংশ বলে ফেলেছি। হি ওয়াজ বর্ন ইন আপার বকহ্যামটন নিয়ার ডরচেস্টার ইন দ্য সাউথ ওয়েসেক্স। ওয়েসেক্সকেই কাল্পনিক একটা নাম দিয়ে উনি ওনার উপন্যাস সেটাকে সেটিংস হিসেবে নিয়েছেন। হ্যাঁ, ওয়েসেক্সটাকে উনি অনেক বেশি ভালোবাসেন। By 1864 or 62, he was working and studying architecture in London. He began to write poetry at this time. He became famous thanks to Far from the Meddling Crowd. মানে মেডলিং এই উপন্যাসটা লিখে উনি ফেমাস হয়েছিলেন। হ্যাঁ, যেটা 1874 সালে উনি পাবলিশ করেছিলেন। তার সেকেন্ড গ্রেট ওয়ার্ক হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, 1878। তারপর তিনি লিখেছিলেন ট্রাজিক নোভেল দ্য মেয়র অফ ক্যাস্টারবিজ, দ্য উডল্যান্ডার্স, এরপর হচ্ছে টেস অফ দ্য ডারবাবিজ। তার মানে আমরা জানতে পারলাম হচ্ছে জুড দ্য অবস্কিউর, এগুলো হচ্ছে তার ট্রাজিক নোভেল। হ্যাঁ, তার মানে টেস অফ দ্য ডারবাবিজ হচ্ছে একটা ট্রাজিক নোভেল। ওকে, তার মানে এখানে দুঃখ বা কষ্ট বা কোনো মৃত্যুর সংবাদ আছে। ওকে, মানে অর্থাৎ ট্রাজিক কোনো নোবেল বা ড্রামা হলে সেখানে বুঝতে হবে যে প্রটাগনিস্ট বা হিরো বা হিরোইন তার কোনো সাফারিং আছে এবং আলটিমেট ডেথ আছে। ওকে, মৃত্যু, ঠিক আছে, এবং তার জন্য দুর্ভাগ্য আছে। সো সে কি দুর্ভাগ্য টেসের জীবনে, যদিও সে একজন নোবেল ক্যারেক্টারের অধিকারী, একজন ভালো মানুষ। ওকে, কিন্তু ভালো মানুষ হয়েও, নোবেল ক্যারেক্টার হয়েও তার লাইফে যে সাফারিং এবং তার যে দুর্ভাগ্য এবং সে এখান থেকে তার যে একটা করুণ পরিণতি এবং মৃত্যু, এই ধরনেরই হয়ে থাকে সাধারণত ট্রাজিক রাইটিং গুলোতে। হ্যাঁ, ট্রাজেডি গুলোতে। তো ওই ধরনেরই হচ্ছে টেস অফ দ্য ডারবাবিজ। হ্যাঁ, তো সে কি সেই ট্রাজেডি সেটা আমরা এটা পড়লেই জানতে পারবো। তোমরা তো অনেকেই পড়েছো এটা। তো যাই হোক, আমরা এই উপন্যাসটা উনি সাজিয়েছেন 7টা ফেজে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা প্রথম পাবলিশ হয়েছিল 1891-এ এবং এটা সিরিয়ালি পাবলিশড হয়েছিল, এটা একসাথে পাবলিশ হয়নি। ব্রিটিশ একটা নিউজ পেপার, ইলাস্ট্রেটেড নিউজ পেপার আছে যার টাইটেল হচ্ছে দ্য গ্রাফিক। সেই গ্রাফিক নিউজ পেপার বা পত্রিকায় এটা নিয়মিত পাবলিশ হতো। 7টা ফেজে পাবলিশ হয়েছিল। তো এই 7টা ফেজ মানে 7টা খণ্ড, এই 7টা খণ্ডের আলাদা আলাদা টাইটেল ছিল। প্রথমটা টাইটেল উনি দিয়েছিলেন দ্য মেইডেন, তারপর দ্য মেইডেন নো মোর, দ্য র্যালি, এরপর হচ্ছে দ্য কনসিকুয়েন্স, দ্য উইমেন ফেস, দ্য কনভার্ট, এরপর হচ্ছে ফুলফিলমেন্ট। ওকে, এখানে দেখতে পাচ্ছ দ্য ফেজ হচ্ছে, ফার্স্ট ফেজ হচ্ছে মেইডেন, chapter 1 to chapter 11. Next হচ্ছে phase the second, Maiden No More, chapter 12 to 15. Then third phase the rally, 16 to 24. Then fourth phase the consequence, from chapter 25 to 34. And then fifth phase বা fifth part of the novel, যেটা হচ্ছে গ্রাফিক নিউজ পেপারে পাবলিশ হয়েছে সিরিয়ালি, সেটা হচ্ছে chapter 35 to 44. Then sixth convert, 45 to 52. And then 7 fulfillment from chapter 53 to 59. তার মানে বুঝলাম যে এখানে 59টা চ্যাপ্টার আছে এবং 7টা খণ্ড আছে। ওকে, বিভিন্ন খণ্ডে 7টা নাম। So can you understand me? Yes sir. Thank you very much. So প্লটটা কি?
টেস ডারবেইফিল্ড মানে এই উপন্যাসের নায়িকার নাম, হ্যাঁ, টেস। তাকে ঘিরেই এই উপন্যাসের প্লট। দ্য ওল্ডেস্ট ডটার মানে সে বৃদ্ধ না, বরং সে ফ্যামিলির বড় সন্তান আর কি, হ্যাঁ। এখানে শব্দটা ওল্ডেস্ট হবে না, এল্ডেস্ট হবে। is the eldest daughter of a lazy farmer in Marlot. তার মানে তার বাবা লেজি ছিল, অলস, যার কারণে অলস লোকেদের বেশি সমস্যা হয় বা তাদের দুঃখ আসে বেশি, অভাব আসে বেশি। Okay, her father discovers he is the heir of an old rich family, the Darbarvilles. Okay, তার বাবা জানতে পারে যে সে তার ফ্যামিলি সম্ভ্রান্ত অ্যারিস্টোক্রেটিক একটা ডারবারভিলস বংশের লোক, হ্যাঁ। যদিও পরবর্তীতে তাদের নাম চেঞ্জ হয়েছে গরিব হওয়ার কারণে ডারবিফিল্ড। এখন এই ডারবারফিল্ড বা অ্যারিস্টোক্রেট একটা বংশ, এটা শিওর না, হ্যাঁ, নিশ্চিত না, জাস্ট এটা তার একটা ইঙ্গিত পেয়েছে তার বাবা আরেকজন তারই ফেলো বা কো ফার্মারের থেকে, হ্যাঁ। সো টেসেস মাদার নোজ where one Darbarville's family still lives. তো টেসের মা জানে এখনো কোন গ্রামে এই সম্ভ্রান্ত ডারবারফিল্ডস বংশের ফ্যামিলির লোকজন বসবাস করে। ওকে, সো সেই ফ্যামিলিতে এসেই টেসের ভাগ্য পরিবর্তন হয়, ভালো কিংবা মন্দ, সব বিশেষ করে মন্দের দিকেই ঝুঁকে যায়। ওকে, প্রত্যেক উপন্যাসে ভিলেন থাকে, হিরো বা হিরোইন থাকে, উপন্যাসও ঠিক তেমনি সাপোর্টিং ক্যারেক্টার থাকে। ওকে, সেই উপন্যাসও তেমনি হিরোইন আছে, হিরো আছে, ভিলেন আছে। ওকে, সো টেসকে সেই ফ্যামিলিতে পাঠিয়ে দেয় কিসের আশায়, যাতে করে সেই ফ্যামিলিতে সম্ভ্রান্ত ফ্যামিলিতে তার বিয়ে হবে, হ্যাঁ। যেহেতু টেস দেখতে অনেক সুন্দরী, সো হয়তো বা টেস ফ্যামিলিতে যেই ইয়াং ছেলে আছে হয়তো সে তাকে পছন্দ করবে, বিয়ে শাদী করবে এবং তাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। এই ধরনের একটা ধারণা থেকেই টেসের মাদার এবং ফাদার দুজনেই টেসকে অনেকটা পুশ করে সেই ফ্যামিলিতে যাওয়ার জন্য, তাদের ফার্ম হাউসে কাজ করার জন্য। ওকে, আচ্ছা, আমাদের আজকে আমি আর বেশিক্ষণ ক্লাস নিব না, যেহেতু আমাদের শিডিউল একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা আরো আলোচনা পরে করবো। যাই হোক, আমরা আরেকটু আলোচনা করি। ওকে, Tess is no more than 16 but looks much older. While working for Darviles, Tess meets Alec. এই Alec-ই হচ্ছে এই উপন্যাসের ভিলেন। ওকে, the son of Mrs. Darviles. এখানে বলা হয়েছে যে এরা যদিও ডারবারভিলস সম্ভ্রান্ত ফ্যামিলির এবং অনেক ধনী, কিন্তু এরা আসলে টাকার দিক থেকে ধনী বা প্রপার্টি বা ওয়েলথের দিক থেকে ধনী, বাট এরা আসলে সেই ডারবারভিলস সত্যিকার ফ্যামিলির না। যেমন আমাদের সোসাইটিতে অনেক সম্ভ্রান্ত বংশের নাম ধারণ করে, যদিও তারা সেই বংশের না, হ্যাঁ। তাদের বংশটা নিচু বংশ, কিন্তু টাকা পয়সা অনেক হওয়ার কারণে তারা একটা ভালো সম্ভ্রান্ত বংশের নাম গ্রহণ করে, সারনেম গ্রহণ করে। এই বিষয়টাই কিন্তু তোমার ডারবারফিল্ডস ফ্যামিলির ক্ষেত্রে হয়েছে। যে অ্যালেক, যে এখানে অ্যালেক হচ্ছে একটা দুশ্চরিত্রের লোক, হ্যাঁ, খুব বাজে একটা লোক। সো এই লোকটা আসলে টেসের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং তাকে নানাভাবে সিডিউস করে, তাকে হেনস্থা করে, হ্যাঁ। এবং ইভেন তাকে একটা মেলা থেকে ফিরে আসার পথে তাকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে, হ্যাঁ, ফরেস্টে নিয়ে সেখানে রেপও করে। ওকে, তার ঘুমন্ত অবস্থা, যদিও সেটা সরাসরি উপন্যাসে অ্যালোট করা নাই, হ্যাঁ, সেটা পাবলিশারের কারণে। ওকে, পাবলিশার হয়তো এটাকে কিছুটা পাশ কাটিয়ে গিয়েছে সেজন্য, কিন্তু এটাই হয়েছিল। সো উনি সান অফ মিসেস ডারবারভিলসের পুত্র অ্যালেক। ওকে, সো he takes advantage of her and she gets pregnant, এবং সে প্রেগন্যান্ট হয়ে যায়। ওকে, সো এরপর তার বাড়িতে চাকরির জন্যই তাকে পাঠানো হয় প্রথমে, হ্যাঁ, বুঝতে পেরেছো। There she falls in love with Angel Clare and they decide to marry. এখানে আমি ঠিক সংক্ষেপে বলছি, বিস্তারিত ঘটনা আমি নেক্সট আরেকটা ক্লাসে বলবো। ওকে, আপাতত তোমরা সংক্ষিপ্ত বিষয়গুলো একটু জেনে নাও। তো তার সাথে সে পছন্দ করতো না, টেস কিন্তু অ্যালেককে ভীষণ অপছন্দ করতো। পরবর্তীতে সে তাকে রেপ করে এবং সে প্রেগন্যান্ট হয়, তার একটা খারাপ সময় কাটে। ওকে, প্রায় বছর দুয়েক সে এইভাবেই, ইভেন তার বাচ্চাটা মারাও যায়, হ্যাঁ। বাচ্চাটার নাম রেখেছিল সরো, মানে দুঃখ। ওকে, তো বাচ্চাটা মারা যায়। এরপর সে আবার নতুন কোনো ফার্ম হাউসে যায় একটা গ্রামে, সেখানে
সেই ফার্ম হাউসের যেই মালিকের ছেলে, যার নাম হচ্ছে অ্যাঞ্জেল ক্লেয়ার, তার সাথে তার প্রেম হয়, ভালোবাসা, এবং অ্যাঞ্জেল তাকে বিয়ের প্রস্তাব দেয়। পরবর্তীতে সে রাজি হয়। ওকে, যদিও চেস তাকে তার অতীত জীবনের ঘটনা তার কাছে বলতে চায় চিঠির মাধ্যমে, যদিও অ্যাঞ্জেল ক্লেয়ার সেটা দুর্ভাগ্যক্রমে পড়তে পারেনি বা পড়েনি। কিন্তু বিয়ের পরে যখন সে জানতে পারলো, বিয়ের রাতে যখন চেস তাকে সবকিছু খুলে বললো, তখন আর অ্যাঞ্জেল ক্লেয়ার তাকে আর গ্রহণ করতে পারেনি। অর্থাৎ অ্যাঞ্জেল ক্লেয়ার তখনকার সময়ে নারীদেরকে, ভার্জিন নারীদের মূল্যায়ন ছিল। ভার্জিন না হলে তাকে কেউ বিয়ে করতো না। এই জন্য সোসাইটিতে মেয়েদের অবস্থানটা ছিল খুবই স্পর্শকাতর। ওকে, এবং অ্যাঞ্জেল ছিল খুবই ধার্মিক মানুষ, ধর্মীয় ফ্যামিলির, খ্রিস্টান ধর্মীয় ফ্যামিলির, এবং সে ওই ধরনেরই আশা করেছিল তার স্ত্রী খুবই সতীসাধ্বী নারী হবে, এই ধরনের ব্যাপার। হ্যাঁ, যদিও সেটা আর হয়নি, এই জন্য সে মেনে নিতে পারেনি, সে সেপারেশনে চলে যায়। ওকে, ডিভোর্স যদি হয়নি, সেপারেশনে চলে যায়। অ্যালেক ফাইন্ডস হার এগেইন, মানে অ্যালেক আবার এই সেপারেশনে যাওয়ার পরে, সেপারেশনের সময় যখন সে আরেকটা গ্রামে যায়, তখন অ্যালেক যদিও সাময়িকভাবে ইনফ্লুয়েসড হয়ে মিশনারি অ্যাক্টিভিটিতে চলে আসে মনকদের মতো, কিন্তু টেসকে পাওয়ার পর তার মাথা আবার বিগড়ে যায়, সে আবারও খারাপ হয়ে যায় এবং তাকে বুঝাতে চায় থাকে যে সে তাকে ভালোবাসে, এই সেই। হ্যাঁ, তাকে আবার বিয়ে করতে চায়, হয় সে তার ওয়াইফ হবে অথবা সে তার মিস্ট্রেস হবে। ওকে, এই ভিলেন অ্যালেক তাকে প্রস্তাব করে, যদিও টেস তাকে খুবই অপছন্দ করে। হ্যাঁ, তো যাই হোক, সে তার অভাব অনটনের কারণে, পরিবারে তার বাবা মারা যায়, মা অসুস্থ হয়ে যায়, এবং এই ধরনের অভাব অনটনের কারণে সে কিন্তু অ্যালেকের এই প্রস্তাবে মিস্ট্রেস হওয়ার জন্য রাজি হয়ে যায়। ওকে, সো সাডেনলি তখন ওখানেই, এরপর যখন অ্যাঞ্জেল ক্লেয়ার ব্রাজিলে গিয়েছিল, এর মধ্যে ব্রাজিলে সে ফার্মিং এর জন্য গিয়েছিল, তো সেখানে খুব একটা ভালো করতে পারেনি, আবার ফিরে আসে, এবং একজন স্ট্রেঞ্জার তাকে বলেছিল যে দেখো তোমার ওয়াইফই তোমার সবকিছু, এরকমের বুঝিয়েছিল, যার কারণে সে অ্যাঞ্জেল আবার তার স্ত্রী টেসকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে পরবর্তীতে সে জানতে পারে যে একটা রিচ বাংলো বাড়িতে, হ্যাঁ, আছে সে। তো সেখানে এসে জানতে পারে এবং দেখতে পায় যে টেস আছে অ্যালেকের সাথে। তখন টেস অ্যাঞ্জেলকে তাড়িয়ে দেয়। ওকে, যে না, এখন অনেক দেরি হয়ে গেছে, তুমি অনেক দেরি করে ফেলেছো। হ্যাঁ, যদি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার লাইফটা আসলে এখন অন্যরকম হয়ে গেছে, তুমি চলে যাও। ঠিক আছে, যে তুমি আমাকে আগে গ্রহণ করনি কেন। তো এর পরবর্তীতে যাওয়ার পরে তখন টেসের সাথে অ্যালেকের একটা ঝগড়া হয়, ঝগড়ার মধ্যে সে টেস অ্যালেককে, হ্যাঁ, অ্যালেকের বুকের মধ্যে ছুরি, হ্যাঁ, দিয়ে স্টেপ করে, চাকু দিয়ে, ছুরি দিয়ে। তখন অ্যালেক মারা যায় এবং সেখান থেকে পালিয়ে যায় টেস। পালিয়ে যাওয়ার পথে তখন আবার অ্যাঞ্জেলের সাথে, তার যে হাজবেন্ড, তার সাথে আবার সাক্ষাৎ হয়, এবং তারা পালিয়ে গিয়ে স্টোন হেঞ্জ নামক একটা জায়গা, যেটা সপ্তাশ্চর্যের একটা জায়গা ইংল্যান্ডে, সেই স্টোন হেঞ্জ নামক জায়গায় তারা আশ্রয় নেয় পুলিশ থেকে পালানোর জন্য। হ্যাঁ, যেহেতু সে একজন মার্ডারার। ওকে, টেস। তো পরবর্তীতে যাই হোক, সে ওখান দিয়ে 5 দিন কাটায়, খুবই তার জীবনে সবচেয়ে সুখের একটা সময়, হাজবেন্ড যদি তাকে মেনে নেয়। কিন্তু সেখানেও ভাগ্যের কি পরিহাস, তাকে পুলিশ গ্রেপ্তার করে, এবং পরবর্তীতে পুলিশ গ্রেপ্তার করার আগে অ্যাঞ্জেল তাকে, পুলিশদেরকে বলে যে তাকে একটু ঘুমাতে দেন, তার নিজে নিজে ঘুম ভাঙনা না পর্যন্ত তাকে জাগাবেন না। হ্যাঁ, সে বহু বছর পরে শান্তির একটা ঘুম দিয়েছে। তো যাই হোক, তার ঘুম ভাঙার পরে পুলিশরা তাকে ধরে নিয়ে গেল, এবং টেস অ্যাঞ্জেলকে বললো যে সে যেন তার মৃত্যুর পর তার বোনকে বিয়ে করে, হ্যাঁ, লিজুকে বিয়ে করে, তার ছোট বোন। এইভাবে আর কি তার এক্সিকিউশন হয়ে যায়, পরবর্তী মানে ফাঁসি হয়ে যায় টেসের। এই ফাঁসির দ্বারা উপন্যাসের সমাপ্তি হয়, এবং অ্যাঞ্জেল ক্লিয়ার টেসের যে ছোট বোন লিজু তাকে বিয়ে করে নেয়। ওকে, সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য নোভেল। এই সংক্ষিপ্ত আর কি, এটা হচ্ছে স্টোন হেঞ্জ, সপ্তাশ্চর্য, পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা বলা হয় এটাকে। ওকে, স্টোন হেঞ্জ বিশাল বড়, এখানে যদিও ছবিতে ছোট ছোট পাথর দেখা যাচ্ছে, এটা আসলে অনেক বিশাল স্তম্ভ। এক একটা স্তম্ভ তোমার এই যে 10-15 তলা ভবনের সমান প্রায় হতে পারে। হ্যাঁ, এই ধরনের। ওকে, সো আজকে আমরা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ক্যারেক্টার নিয়ে আলোচনা করব, আর অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, তাহলে তোমরা ওকে সবাই স্যার। ভালো থাকো। ওকে।
জি স্যার। স্যার এই পর্যন্ত স্যার টার্ম পেপারে কি স্যার হ্যাঁ 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 টার্ম পেপারে এই এই গল্পটা থেকে কি কোনো কোয়েশ্চেন আছে? টার্ম পেপারে হ্যালো অবশ্যই আছে এখান থেকে। ওকে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। ওকে ওকে স্যার, স্যার, হ্যাঁ টেক থ্যাংক ইউ কেয়ার, আপনি স্যার। ভালো থাকবেন। বাই বাই, টেক আল্লাহ কেয়ার। হাফেজ। ওকে।